আবারও অন্ডালে ধস নেমেছে। খনি এলাকায় আবারও ধস। দিন কয়েক আগেই এলাকায় ধস, স্কুল ভেঙে পড়ে আর স্কুলের কাছেই আবারও ধস। কি পরিস্থিতি অর্পণ জানাতে পারবে আরো ডিটেল। অর্পণ, কি অবস্থা? অন্ডালের যে ঘাস খাজরা রয়েছে সেখানে আঞ্জিরা বাগান বলে একটি জায়গা রয়েছে। কিছুদিন আগেই ওই অঞ্চলে একটি স্কুল, মূলত একটি ইংরাজি মাধ্যমিক স্কুল, একেবারেই ধসের কবলে থাকে এবং ফের কিন্তু ধস দেখা যায়। এই ধস এবার আয়তনে ছোট হলেও কিন্তু এলাকায় আতঙ্ক রয়েছে মানুষ, কারণ বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মিলছে না, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তারা যেটা জানাচ্ছে যে বারবার এলাকায় ধস হচ্ছে, ইসিএল কর্তৃপক্ষ দেখা মিলছে না। পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। जो बच्चा लोग पढ़ते थे इस स्कूल में, ये घटना रात हो गई, दिन में घटता तो भयंकर रूप ले लेता, लेकिन इस पर इसीएल का कोई निगाह नहीं है। इसीएल हमेशा होता है दीपापोती करके छोड़ देता है। तो हम लोग इसीएल को सजग करना चाहेंगे कि अगर इस पर रोज जल्दी एक्शन नहीं लगा लो तो हम लोग आंदोलन पर जाने के लिए बाध्य होंगे। মুর্শিদাবাদের জাহাপাড়া পঞ্চায়েত এলাকা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন আর তাতেই বিপাকে পড়েছেন। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। কেন? আরো বিস্তারিত প্রণবের কাছ থেকে জানতে পারবো। প্রণব, পুকুরে বিষ মেশানোর অভিযোগ রয়েছে, মাছের মরক লেগে গেছে। কাদের বিরুদ্ধে এই অভিযোগ চিহ্নিত করতে পেরেছেন? না, দেখো, এখনো পর্যন্ত চিহ্নিত করেনি। মুর্শিদাবাদের যে ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই ডাহাপাড়া গ্রামের পরিচিত তোমার হচ্ছে ফরাদবাগ একটি পুকুর রয়েছে, যেটা সরকারি পুকুর, স্টেটের পুকুর। সেই স্টেটের পুকুরই তোমার লিজ নিয়ে কয়েকজন লোক, গ্রামবাসীরা, তারা কিন্তু এই মাছ চাষ করেছিল এবং রাতের অন্ধকারে কেউ বা কারা তোমার এই পুকুরের মধ্যে কীটনাশক মিশিয়ে দেয়, তার ফলে কয়েক লক্ষাধিক টাকার মাছ কিন্তু মারা যায়। এবং এর ফলে কিন্তু গ্রামের মধ্যে কে বা কারা এই দুষ্কৃতীরা কে এই সেটা কিন্তু লালবাগ থানা, যে মুর্শিদাবাদ থানা রয়েছে, সেখানে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনো পর্যন্ত যেহেতু কাউকে দেখা যায়নি, সেই কারণে কারোর নাম সন্দেহ করতে পারছে না। তবে যারাই করুক না কেন, যেহেতু বেকার যুবকরা এই পুকুরটাকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে যে কারা এই কাজ করলো। জলের দাবি আর তাতে পিএইচই অফিসারদের রীতিমতো ঘেরাও করা হয়েছে। তুফানগঞ্জের ভানুকুমারী পঞ্চায়েত এলাকায় জলকষ্ট। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, বাড়ি বাড়ি কল তো রয়েছে, কিন্তু জল কেন নেই? হ্যাঁ, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য ট্যাপ কল রয়েছে, কিন্তু সেখানে জলস্তর কিছুটা নেমে যাওয়ায় বাড়ি বাড়ি জল পৌঁছতে পারেনি। ফলে বাসিন্দাদের একটা ক্ষোভ চরমে ছিল। এদিন সেই বিষয়টি খতিয়ে দেখতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা যখন ঘটনাস্থলে যান, তখন তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়, পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যে সেই যে সমস্যা, সেই সমস্যা দূর করবেন, তারপরই তাকে তিনি ঘেরাও মুক্ত হন। শুভঙ্কর, অবশ্যই নজর থাকবে। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে রাস্তা পাচ্ছে মাটিয়ালির মহাবাড়ি বস্তি। স্বাভাবিকভাবেই 4 কোটি টাকা, 4,71 লক্ষ টাকা খরচ করে নতুন রাস্তা হচ্ছে। রকির কাছ থেকে আরো বিস্তারিত জানবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছ থেকে জানবো। শান্তনু, স্বাভাবিকভাবেই এতদিন পর রাস্তা পেয়ে খুশি সেখানকার মানুষজন? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই এলাকার বাসিন্দাদের দাবি ছিল যে রাস্তা, যেটি দীর্ঘদিন ধরে একেবারেই খারাপ অবস্থায় ছিল, সেটাকে সংস্কার করা হোক। এই দাবি নিয়ে তারা বিভিন্ন সময় প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও, বিশেষ করে শাসক দলের কাছেও আবেদন দেখিয়েছিলেন এবং জেলা পরিষদে আবেদন জানিয়েছিল। অবশেষে এই এলাকার বাসিন্দাদের দাবি পূরণ করতে চলেছে জেলা পরিষদ। আজই তার শিলান্যাস হয়েছে। 4,71 লক্ষ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি তৈরি হবে, 9 কিলোমিটার রাস্তা। এবং এই রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার ফলে কিন্তু এলাকার যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা স্কুল কলেজে যাতায়াত করে এবং কি যারা রাত বিরেতে যে রোগীদের নিয়ে আসার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছিল, সেই সমস্যা অনেকটাই মিটবে। এবং পর্যটনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ডুয়ার্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই। একেবারেই শান্তনু, তাতেই স্বস্তি পেয়েছেন তারা। মহাবাড়ি থেকে আপ টু এটা মূর্তি পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা। এটা আমাদের টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এমনি এখন এই দিক দিয়ে মূর্তি যেতে যেরকম একটা অনেকটাই ঘুরে যেতে হয়, এটা পরবর্তীকালে আমাদের একটা অল্টারনেটিভ একটা রুট হিসেবে ভালো আমাদের সুবিধা হবে। আমি খুবই খুশি, এলাকার মানুষও খুব খুশি যে এই রাস্তাটা হচ্ছে।
তারা কিন্তু ভাবতে পারেনি যে রাস্তা হবে। 1 মাস 2 মাস আগেও বলেছিল রাস্তা হবে তো হোগা তো সব তো বলতে হয়, লেকিন এই যে রাস্তা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে রাস্তা অধীনে, তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এক্সপ্রেসওয়ের কাজের গতি বাড়াতে হবে। নবান্নে বৈঠক হলো। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাজের গতি বাড়াতেই এই বৈঠক। আর এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে এলো, চলুন সোমরাজের কাছ থেকে জানার চেষ্টা করি। সোমরাজ, কি কি নির্দেশ দেওয়া হলো এই বৈঠক থেকে? কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে? দেখো, নবান্নের মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। বিশেষত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও কোনা এক্সপ্রেসওয়ে, এই দুটি রাস্তা নিয়ে বৈঠক করা হয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বিশেষত ডানকুনি থেকে পালশিট পর্যন্ত এখনো 14টি ডাইভারশন রয়েছে, অর্থাৎ 14টি ডাইভারশনের জায়গায় কাজ শেষ হয়নি। সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত থেকে জানিয়েছেন যে এপ্রিল মাসের মধ্যেই তারা আশা করছেন এই 14টি ডাইভারশনের কাজ শেষ হয়ে যাবে। তার কারণ ডানকুনি থেকে পালশিট পর্যন্ত প্রচুর ট্রাফিক হচ্ছে, সাধারণ মানুষ হয়রানির মধ্যে পড়ছেন। তাই যাতে ট্রাফিক ব্যবস্থা সচল থাকে এবং এই কাজ যাতে দ্রুত শেষ করা হয়, তার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আজ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। অন্যদিকে কোনা এক্সপ্রেসওয়ে নিয়েও যে কাজ হচ্ছে সেই কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। তার কারণ কোনা এক্সপ্রেসওয়েতে প্রতিদিন ট্রাফিক হচ্ছে, যানজট হচ্ছে, সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে। বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। তাকে মুখ্য সচিব নির্দেশ দেন, যেটা নবান্ন সূত্রে খবর, যাতে ট্রাফিক সমস্যা যাতে না হয় সেটা দেখতে এবং ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে। আজকের এই বৈঠকে মুখ্য সচিব ছাড়াও পূর্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন, 4টি জেলা শাসকরা ছিলেন এবং তাদের সবাইকেই বলা হয়েছে যাতে সাধারণ মানুষ কোনো হয়রানির মধ্যে না পড়ে। একেবারেই সোমরাজ, যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধে না হয় এবং দ্রুত যাতে কাজ শেষ করা যায়। বেশ, খুললো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নকশালবাড়িতে। 1 বছর পর এই ইউনিট খুললো। স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। বিশ্বজিতের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো। বিশ্বজিৎ, একেবারেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কিন্তু কিছুদিনের মধ্যেই খুললো এবং প্রায় 1 বছর পর এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প খোলায় কিন্তু স্থানীয় বাসিন্দারা খুশি। এদিন কিন্তু জেলা শাসকের উপস্থিতিতে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে পুনরায় কিন্তু উদ্বোধন করা হয়। তুমি জানোই যে দীর্ঘদিন ধরে নকশালবাড়িতে কিন্তু বেহাল অবস্থায় ছিল, আবর্জনা বিভিন্ন জায়গায় আবর্জনা স্তূপে পরিণত হচ্ছিল এবং এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কিন্তু দীর্ঘদিন ধরে খোলার দাবি করছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন কিন্তু জেলা শাসকের উপস্থিতিতে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খোলা হয় এবং আগামী দিনে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের যে আবর্জনা তা কিন্তু সেগ্রিগেশন হবে এবং এখান থেকে প্লাস্টিক যে উৎপন্ন হবে সেই প্লাস্টিক দিয়ে কিন্তু রাস্তা তৈরি হবে এবং পাশাপাশি বিভিন্ন প্রকার সার, সেই সারকেও কিন্তু সেই সার থেকে আয়ের উৎস তৈরি হবে। অন্যদিকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প খোলায় কিন্তু স্থানীয় বাসিন্দারা খুব খুশি, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু আবর্জনা ফেলতে গিয়ে সমস্যা হতো এখানকার নকশালবাড়িবাসীকে। এবং শুধুমাত্র নকশালবাড়ি নয়, এই পাশেই রয়েছে বাগডোগরা বিমানবন্দর, সেই বিমানবন্দরেও কিন্তু প্রায় 2 লরি করে আবর্জনা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আসবে। সেখান থেকেও কিন্তু আয়ের উৎস তৈরি হবে এবং গোটা এই উদ্বোধনকে ঘিরে কিন্তু এদিন খুশির আমেজ ছিল এলাকাবাসীদের মধ্যে। বেশ, বিশ্বজিৎ। Gracias.